পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রানী নামে পরিচিত মুকুটমণিপুর। আমাদের এবারের গন্তব্যস্থল সেই মুকুটমণিপুর। এখানে আছে কংসাবতী নদীর ওপর বিশাল জলাধার। আর এই বিশালাকার কংসাবতী জলাধারে যে কোনো সময় ভেসে পড়া যায় নৌকা করে। আর সেটা যদি হয় পরন্ত বিকেল, তাহলে সেখানে সূর্যের সোনা রঙে কংসাবতীর জলাধারও যেন তখন গলানো সোনার রং ধারণ করে। আর যদি হয় পূর্ণিমার রাত, তাহলে তো কথাই নেই। এছাড়াও এখানে আছে পরেশনাথ শিব মন্দির, বনপুকুরিয়া হরিণ পার্ক, আরো অনেক জায়গা। তাহলে চলুন ঘুরে আসা যাক মুকুটমণিপুর থেকে। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। নিজস্ব গাড়িতে আপনি অবশ্যই মুকুটমণিপুর যেতেই পারেন। মুকুটমণিপুর পর্যন্ত সরাসরি কোনো ট্রেন যায় না। আপনাকে মুকুটমণিপুর যেতে হলে নামতে হবে কিন্তু বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া স্টেশন পর্যন্ত হাওড়া থেকে অনেক ট্রেন আছে, তবে আমার মনে হয়েছে সব থেকে ভালো ট্রেন হচ্ছে বাঁকুড়া যাওয়ার জন্য রূপসী বাংলা এক্সপ্রেস, যে ট্রেনটি সকাল 6:28 ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে। আর এই ট্রেনটি সকাল 9:58 পৌঁছে যায় বাঁকুড়া স্টেশনে। রূপসী বাংলা ট্রেনটি সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত যায়। আমরা গিয়েছিলাম এই রূপসী বাংলা ট্রেনেই, আর নেমেছিলাম বাঁকুড়া স্টেশনে। এই ট্রেনের ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। 9:58 জায়গায় ট্রেনটি আমাদের পৌঁছে দিয়েছিল বাঁকুড়া স্টেশনে 10:31। এই স্টেশনে সেরকম খাবার দোকান কিছু দেখলাম না। এখানে আইআরসিটিসির ফুড ট্র্যাক আছে, এখান থেকেই কিছু খেয়ে নিলাম। আর রূপসী বাংলা ট্রেন সে তার গন্তব্যের দিকে চলে গেল, আর আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার জন্য বাস আছে, চাইলে বাসেও যাওয়া যায়। স্টেশনের বাইরে এসে আমরা একটা গাড়ি ভাড়া করব সেটাই ঠিক করলাম, আর বাইরে এসে একটি গাড়ি পেয়েও গেলাম। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর পর্যন্ত এই 4 সিটার গাড়ির ভাড়া মোটামুটি 1200 থেকে 1300 টাকা। বাঁকুড়া শহর থেকে আমাদের গাড়ি ছুটে চলল এবার মুকুটমণিপুরের দিকে। বাঁ দিকের ওই নদীটি দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বরের উপরে এই ব্রিজটির নাম রাজগ্রাম ব্রিজ। এখন বসন্তকাল, আর বাঁকুড়ার রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে পলাশ ফুল। পুরুলিয়া গেলে তো বসন্তকালে পলাশ ফুল দেখতে পাওয়াই যায়, কিন্তু বাঁকুড়া এসে এত পলাশ ফুল দেখতে পাবো এটা ভাবতে পারিনি। সাধারণত পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূম জেলায় এই পলাশ ফুল ফোটে। পলাশ গাছ একটি পর্ণমোচী গাছ। শীতকালে সে তার সব পাতা ঝরিয়ে দেয়, আর বসন্ত যেই আসে অমনি এই গাছে এই উজ্জ্বল রঙের ফুলগুলি ফোটে। পলাশ ফুল দেখতে দেখতে পৌঁছে গেলাম মুকুটমণিপুর। আর মুকুটমণিপুর ঢোকার আগেই এখানে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে 100 টাকা করে নেওয়া হলো।
এতক্ষণে এসে পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যামে। এর নিচ দিয়েই বয়ে চলেছে কংসাবতী নদী। যেতে যেতেই নজরে পড়ল মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির ফুড কোর্টটিতে। আমরা এবারে থাকব মুকুটমণিপুরের WBFDCর সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে, আর আমাদের গাড়ি এখন সেদিকেই চলেছে। ড্যামের একদম পাশেই এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। থাকার জন্য এই জায়গাটি বেশ ভালো। পরে এই জায়গার একটি আলাদা ভিডিও বানাবো। মোটামুটি আমরা 12:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম এখানে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ড্যামের উদ্দেশ্যে। কংসাবতী ড্যামের জলে বোটিং করব, এটাই আমাদের ইচ্ছা। তাই আমরা রাস্তা দিয়ে যেদিকে বোটিং হয় সেই দিকেই চললাম। যদি এখানে বোটিং করতে না চান তাহলে কিন্তু টোটোয় করেও এই বাঁধের পাড় ধরে ধরে দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারেন। আর এসে পৌঁছে গেলাম একদম জলাধারের পাশে। সামনে দেখা যাচ্ছে বিশাল বড় ওই জলাশয়টি। সামনের ওই ঘরটি হচ্ছে বোটিং এর জন্য টিকিট কাউন্টার। ঢুকেই সামনে দেখলাম জড়ো করা আছে এক গাদা লাইফ জ্যাকেট। আর এই হচ্ছে এখানকার বোটিং এর রেট চার্ট। যদি শেয়ারে বোটে করে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু সব থেকে কম 15 জনকে বোটে উঠতেই হবে, যার জনপ্রতি ভাড়া হচ্ছে 200 টাকা করে। আর পার হেড 200 টাকা করে দেওয়ার পরে কিছু দর্শনীয় স্থান আপনাকে দেখানো হবে। আমরা 200 টাকা পার হেডের টিকিটটা কাটলাম। আর যদি 1 ঘন্টা জলে বোটিং করতে চান তাহলেও কিন্তু সর্বনিম্ন 15 জনকেই দরকার, আর পার হেড 150 টাকা করে লাগবে। এছাড়াও যদি 20 মিনিট বোটিং করতে চান তাহলে কিন্তু 50 টাকা করে পার হেড লাগবে, সেখানেও সর্বনিম্ন 15 জন লাগবে। যদি পুরো বোটটা রিজার্ভ করতে চান 1 থেকে 5 জনের জন্য তাহলে কিন্তু 2000 টাকা লাগবে। আর ওই যে দেখা যাচ্ছে পর পর নৌকাগুলি সার বেঁধে দাঁড়িয়ে আছে। আমরাও জলের দিকে চললাম আমাদের নৌকার খোঁজে। এখানে প্রতিটি নৌকার একটি করে নাম আছে। যেমন আমাদের নৌকাটি, তার নাম হচ্ছে মন্দিরা। আমাদেরকে এবারে ওই মন্দিরা নৌকা কোথায় আছে সেখানে খুঁজে ওই নৌকায় উঠতে হবে। আমাদের নৌকা মন্দিরাকে আমরা খুঁজে পেয়ে গেছি। এবার উঠে পড়লাম মন্দিরাতে। আমাদের বোটে লোক সংখ্যা হলো 17 জন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আমাদের বোট ছেড়ে দিল। মুকুটমণিপুর বাঁধটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ, যা প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। এখন বেশ রোদ্দুর আছে আর গরমও আছে। যদিও নৌকার মাথাটা ছাওয়া আছে তবুও কিন্তু রোদ এসে পড়ছে, বেশ গরমও লাগছে।
বসন্তের এই পরন্ত বিকেলে কংসাবতীর জলে নৌকায় ভেসে থাকা এক আলাদা অনুভূতি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম হচ্ছে এই মুকুটমণিপুর। কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামের অবস্থান। 1956 সালে বাঁকুড়ার খাতড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে মুকুটমণিপুরে একটি বিশালাকার জলাধার প্রকল্প গৃহীত হয়। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা এটি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর হুগলি জেলার প্রায় 8,000 বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই প্রকল্প গৃহীত হয়। কংসাবতী নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, আর এই যে বাঁধটা নির্মাণ হয় এটি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ। যেই আস্তে আস্তে সূর্যাস্তের সময় হয়ে এলো তখনই দেখতে পেলাম জলের রঙেরও পরিবর্তন হচ্ছে, যেন সূর্যের গলানো সোনার রংটা জলের মধ্যে গুলে দিয়েছে কেউ, আর জলের রঙও যেন মনে হচ্ছে গলানো সোনার মতো। বেশ খানিকক্ষণ নৌকা করে আসার পর আমাদের নৌকা ঠিক এই জায়গায় থামবে। এখান থেকে আমাদের যেতে হবে বনপুকুরিয়া হরিণ পার্কে। অনেক নৌকাই এসে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের নৌকাটিও এখানে এলো। এখানে দেখুন এই যে নৌকাগুলির নাম সোনালী, বাবা লোকনাথ, মন্দিরা, মা শারদা। এখানে নৌকাগুলির বিভিন্ন রকমের নাম দেওয়া আছে। এবার আমরা চললাম ডিয়ার পার্কের দিকে। ঠিক এখান থেকে এই কংসাবতী ড্যামকে দারুণ দেখাচ্ছে, আর সত্যি সত্যি এর চারধারে পাহাড়গুলো ঠিক যেন মুকুটের মতো অবস্থান করছে। আর ঠিক আমাদের বাঁদিকেই আছে বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতির একটা টিকিট কাউন্টার। এখানকার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। ইঞ্জিন ভ্যান নিয়ে যাবে ডিয়ার পার্ক পর্যন্ত। এখানে ভাড়া লেখা আছে, ভাড়াটা দেখে নিতে পারেন। এই ইঞ্জিন ভ্যানে একসঙ্গে 10 জন পর্যন্ত ওঠা যায়। আর ঠিক এই সূর্যাস্তের সময়ে ও সূর্যকে সামনে রেখে আমাদের এই ইঞ্জিন ভ্যানটি দুদিকে জঙ্গল আর মাঝখানের এই পিচের রাস্তা ধরে এগিয়ে চললো ডিয়ার পার্কের দিকে। পুরোপুরি ফাঁকা রাস্তা, শুধুমাত্র আমাদের ইঞ্জিন ভ্যানের আওয়াজই শোনা যাচ্ছে। ডিয়ার পার্কের সাথে এখানে একটি পার্ক আছে, সোনার বাংলা পার্ক। এই পার্কটিও চাইলে দেখে নিতে পারেন, এরাই দেখিয়ে দেবে। আমাদের এই ইঞ্জিন ভ্যানের বাকি লোকেরা ওই পার্কে যেতে চাননি, তাই আমাদেরও ওখানে যাওয়া হয়নি। সে যাক, আমাদের অনেকটা দেরিও হয়ে গিয়েছিল, প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা, তাই আমরা সোজা ডিয়ার পার্কের দিকেই গেলাম। এতক্ষণ এই ফাঁকা রাস্তা দিয়ে আসার পর একটা ছোট্ট গ্রাম পড়লো এখানে। যাক, আমরা এসে পৌঁছে গেছি ডিয়ার পার্কের ঠিক কাছাকাছি। চলুন দেখি এই পড়ন্ত বেলায় যদি কিছু হরিণের দেখা পাওয়া যায়। বেশ খানিকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম হরিণ দর্শনের জন্য, কিন্তু কি করা যাবে, হরিণদেরকে আমরা দেখতে আর পেলাম না। যাই হোক, হরিণ তো দেখতে পেলাম না। আমাদের ইঞ্জিন ভ্যান আমাদেরকে আবার নিয়ে এলো ঠিক যেখান থেকে নিয়ে গিয়েছিল সেই জায়গাতে। আমরা উঠে পড়লাম আমাদের আবার সেই মন্দিরা নৌকাতে। এবারে দেখে নিলাম কংসাবতী আর কুমারীর মিলনস্থল। যেটা এলাম সেটা হচ্ছে কংসাবতী, আর এটা হচ্ছে কুমারী নদী।
কোনটা কুমারী নদী? ওই দিকটা, ওই নদীটা না? কংসাবতী ড্যামের তলা দিয়ে বের সঙ্গমস্থল কোনটা? এইটা, এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা কুমারী আর কংসাবতী। ইতিমধ্যে সূর্য দিগন্ত রেখার থেকে নিচে নেমে গেছে। আমরা যেহেতু ডিয়ার পার্কে গিয়েছিলাম, তাই আমরা সেই সূর্যাস্তটা দেখতে পাইনি, কিন্তু যারা দেখেছেন তারা বললেন অপূর্ব তার দৃশ্য। এরপর আমরা যাব পরেশনাথ মন্দিরে, তাই নৌকা আমাদেরকে ঠিক এইখানটায় নামিয়ে দিল। অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, আর জলের ধারে এগুলো পড়ে আছে বেশ পাথর, আর এইসব পাথর পার করে আমরা হেঁটে হেঁটে চললাম পরেশনাথ মন্দিরের দিকে। একটা বাঁ দিক দিয়ে রাস্তা আছে আর একটা ডান দিক দিয়ে রাস্তা আছে। আমরা ওই ডান দিকের রাস্তাটা দিয়েই গিয়ে উঠলাম। ওখান দিয়ে এই রাস্তায় উঠলাম, আর একটু এগিয়ে গেলে পরেশনাথ মন্দিরে ওঠার সিঁড়ি পাবো। এই হচ্ছে পরেশনাথ মন্দিরের গেট। এখানে অনেকগুলি মূর্তি দেখা যায়, আর মানুষজন মনে করেন যে তার মধ্যে অনেকগুলি হচ্ছে জৈন দেবতাদের মূর্তি। আর এখানে মহাশিবরাত্রির সময় বহু মানুষের সমাগম ঘটে। পরেশনাথ মন্দিরটি স্থানীয় মানুষের কাছে খুবই একটি পবিত্র স্থান, এবং মনে করা হয় এটি জৈন সংস্কৃতির প্রমাণ। যখন কংসাবতীর বাঁধ নির্মাণ হয়, সেই সময় মাটি খোঁড়ার সময় এই প্রতিমাটি পাওয়া গিয়েছিল। আর যদি এখান থেকে সূর্যাস্ত দেখতে পাওয়া যেত তাহলে খুব ভালোই হতো, কারণ এখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। যাক, মন্দির থেকে নেমে এসে সামনেই আমরা এই দোকানগুলো দেখতে পেলাম, আর চললাম দোকানে। দোকানটিতে হাতের কাজের বেশ অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। রাতের অন্ধকার নেমে গেছিল। আমরা তো ভেবেছিলাম নৌকা হয়তো আমাদেরকে না নিয়ে চলেই যাবে, কিন্তু না, নৌকা ঠিক দাঁড়িয়ে ছিল আমাদের জন্য। আমরা সবাই আসার পর আমাদের মন্দিরা নৌকা আবার চলতে শুরু করেছিল ওই রাতের অন্ধকারে। আর এই রাত্রি ছিল পূর্ণিমার রাত, আর আকাশে ওই লাল রঙের বড় চাঁদ উঠেছে। আর এই পূর্ণিমার রাতে কংসাবতী নদীর জলে ভেসে থাকা সে যে কতখানি আনন্দের আর কতখানি রোমাঞ্চকর তা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। নৌকার মধ্যে আমরা সবাই বসেছিলাম, কিন্তু নৌকায় কোনো আলো জ্বলছিল না। আর আমাদের যিনি মাঝি ছিলেন, মাঝি কিন্তু ওই অন্ধকারের মধ্যেই আমাদের নৌকা নিয়ে চলেছিলেন আমাদের গন্তব্যের দিকে। সে অন্ধকারের মধ্যে দিয়ে হলেও নৌকা কিন্তু আমাদেরকে ঠিক আমাদের ঠিকঠাক জায়গায় নামিয়ে দিল। আর এই ড্যামের ধারেও অনেক দোকান আছে। আর এই পূর্ণিমার রাতে কংসাবতী নদীর জলে ভেসে থাকার যে অভিজ্ঞতা, তা তো সারা জীবন থাকবে।